জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। ফেরারি কিংবা পলাতক আসামিরা অংশ নিতে পারবে না জাতীয় নির্বাচনে। আরপিওতে এমন বিধান রেখে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব এনেছে কমিশন। বাড়ানো হয়েছে জামানত এবং নির্বাচনী ব্যয়ের সীমা। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা কিংবা আসন প্রতি সর্বোচ্চ 25 লাখ টাকা ব্যয় করতে পারবেন বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না। জি না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে পুলিশে 4000 এএসআই নিয়োগ দিতে যাচ্ছে সরকার। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন ইতোমধ্যে এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া কনস্টেবল পদেও নিয়োগ চলমান রয়েছে। আর জনপ্রশাসন সচিব বলছেন, বিগত আমলের বিতর্কিত নির্বাচনী কর্মকর্তাদের বাদ দিয়ে মাঠ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করতে আসেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠক শেষ করে দুই কর্মকর্তা জানান, তারা নিয়োগ বিধানের ছোটখাটো কয়েকটি ত্রুটি দূর করেছেন। এ সময় এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন সচিব বলেন, বিগত আমলে যারা নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বাদ দিয়েই প্রশাসন সাজানো হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চাহিদা মতো মাঠ প্রশাসনে পরিবর্তন আনার ক্ষমতা রাখেন। আর দ্রুত সময়ের মধ্যে পুলিশের এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ অব্যাহত আছে বলেও জানান তিনি। সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000-এর বরাদ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। দেখা যাক সামনে আরো কি হয়। লুট করা অর্থ পাচার রোধে উন্নত দেশগুলোর কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাসোয়া ভ্যালেরিয়ানের সাথে আলোচনায় তিনি এ দাবি জানান। প্রধান উপদেষ্টা বলেন, লুট করা অর্থ সংরক্ষণের কাজ ধনী দেশগুলোই সহজ করে তুলেছে। তবে এসব দেশে অর্থ পাচারকারীরা সহায়তা পায় এবং লুটের অর্থ বৈধতা পায়। বৈঠকে শক্তিশালী আন্তর্জাতিক আইনের দাবি জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। বলেন, শক্তিশালী আন্তর্জাতিক বিধান ও ভালো প্রয়োগের মাধ্যমে অর্থের পাচার রোধ সম্ভব। চুরি করা অর্থ উদ্ধারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করেন তিনি। সভায় এসডিজি বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস APHR। বুধবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব দেয় APHR এর প্রতিনিধি দল। সংস্থাটির সহ সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, রোহিঙ্গাদের জন্য আসিয়ানের নেতৃত্বে তহবিল সংগ্রহের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ানদের সদস্য না হওয়ায় রোহিঙ্গা ইস্যু সরাসরি তুলে ধরতে পারছে না। এই সংকট সমাধানে আসিয়ানের একটি সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করার আহ্বান জানান তিনি। পরে চার্লস সান্তিয়াগো বলেন, রোহিঙ্গা সমস্যাকে আরও আসিয়ানের মূল ইস্যু হিসেবে তুলে ধরার সময় এসেছে।
বাংলাদেশের শ্রম পরিবেশের উন্নতি হলেও এখনও কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমখাত সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এজন্য বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকে সব ILO কনভেনশন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। যমুনায় আন্তর্জাতিক শ্রম সংস্থার জাপান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা জানান, 1 লাখ তরুণকে জাপানে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। তাদের ভাষা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, শিষ্টাচার ও ইতিহাসের প্রশিক্ষণ দেওয়া হবে। অধ্যাপক ইউনূস বলেন, এটি তরুণদের জন্য এক অসাধারণ সুযোগ, যেখানে তারা তাদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগাতে পারবে। শ্রমবাজার ইস্যুতে সবাইকে আন্তরিক হওয়ার পাশাপাশি মাতার বাড়িতে গভীর সমুদ্র মৎস্য প্রকল্পে জাপানের সহায়তা কামনা করেন উপদেষ্টা। একই সাথে জাপানি কোম্পানিগুলোতে বাংলাদেশি টেকনিক্যাল, ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্সের সংখ্যা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপই। বুধবার রাত 9টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দুজনের সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও ডাক্তার AZM জাহিদ হোসেন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও আগেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন ছিল, ইতোমধ্যেই বিলম্ব হয়ে গেছে বলে মনে করেন তিনি। গুলশানে গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। দেশে বিনিয়োগ আসছে না উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসায়ীরা নির্বাচনের পর বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে। এ সময় লোভ ও ক্রেডিট বাজির কারণে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে বলেও মন্তব্য করেন আলোচকরা। সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না। এটা ইউনুসেফ নিজে অ্যাডমিট করেছেন, কনফেস করেছেন। আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পাবো। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলিতে র্যালি শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উস্কানি দেয়া হলে তা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে, সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোন ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং লুৎফুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। এ সময় নুরুল হক নূর এবং লুৎফুর রহমানের উপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপির এই নেতা। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র। দেশনায়ক জনাব তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে, নানামুখী ষড়যন্ত্র আছে। সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। পূর্ব নির্ধারিত 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে রায় দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে জিএস প্রার্থী SM ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ প্রায় 2 ঘন্টা শুনানি শেষে আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, এই রিটের আইনগত কোনো ভিত্তি নেই। এছাড়া আদেশ না দেওয়ায় ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বিতর্ক করার সুযোগ নেই বলেও জানান তিনি। এর আগে জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটের উপর প্রাথমিক শুনানি করে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে মাত্র 1 ঘন্টার ব্যবধানে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে, এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। এদিকে সাইবার বুলিংয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল অনুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে 6 মাসের জন্য বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। 6 মাসের বহিষ্কার বিশ্ববিদ্যালয় আইনে প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত সংগঠন ও বট বাহিনীর বিরুদ্ধে 9 এবং 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আর গত 1 বছরে বাংলাদেশে নারীদের উপর যে সাইবার বুলিং করা হয়েছে সেগুলোর সাথে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সকালে সুপ্রিম কোর্টের মেইন গেটের সামনে জাতীয়তাবাদী নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন ছাত্রদলের এই 2 নেতা। এ সময় তারা বলেন, নারীরা যাতে রাজনীতিতে না আসে সেজন্যই ছাত্র শিবির সরাসরি বিভিন্ন বট আইডি নিয়ন্ত্রণ করছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের সহায়তায় ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে অংশ নেয়া নারীরা এ সময় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করেন। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে মাইনাস করে তারপর আপনাদের খেলাফতিবাদ প্রতিষ্ঠা করবেন, তাহলে মনে রাখবেন আমরা নারীরা ইনশাআল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। এই বাংলাদেশের নারীরা কখনোই অবদমিত করে থাকার চিন্তা কখনো করেনি। তারা সবসময় নিজেদের অধিকারের জন্য, নিজেদের সম্মানের জন্য সবসময় তারা কিন্তু কথা বলেছে এবং প্রতিবাদ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা জড়িত রয়েছে। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি, ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বলেন, শিবিরের প্যানেলের নারীদের ট্যাগিং ও বুলিং করে তাদের মানসিক চাপে ফেলা হচ্ছে। বুধবার ছাত্রদলের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে একথা বলেন সিবগাতুল্লাহ সিবগা। বলেন, যে দলেরই হোক না কেন নারীকে ট্যাগিং ও বুলিং করার অধিকার কারো নেই। তিনি বলেন, আদালতকে প্রভাবিত করতে হাইকোর্টের সামনে কর্মসূচি দিয়েছে ছাত্রদল। এ সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল। আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন ভণ্ডুলের জন্য চক্রান্ত করতেছে। জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে হুমকির অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। অপরদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। জাকসু নির্বাচনের ষষ্ঠ দিনের মতো প্রচারণায় এ মন্তব্য করেন তারা। বুধবার সকাল থেকে সব প্যানেলের প্রার্থীরাই প্রচারণায় নামেন। এ সময় এলাকায় শিক্ষার্থীর সমাগম ঘটে। সেসব এলাকায় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা। নিজেদের লিফলেট বিতরণের পাশাপাশি তুলে ধরেন নানান প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলী অটোমেশনের আওতায় আনতে কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্র শিবিরের প্রার্থী মাজহারুল ইসলাম। একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাত্র শিবিরকে সাংস্কৃতিক কার্যাবলীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। অপরদিকে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী গবেষণায় বিনিয়োগের ঘাটতিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় সংকট বলে উল্লেখ করেন। নির্বাচনে জিতলে এই সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাদের বিভিন্ন প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে যেন তারা ভোটটা না চায়, বা ভোটারদেরকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এই ভোট কোথাও দেওয়া যাবে না। এমনকি আমাদের প্রার্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে হবে। এই আচরণবিধি লঙ্ঘন করার জন্য আমাদের গণতন্ত্রটা ডামি গণতন্ত্র হয়ে যাচ্ছে। একাডেমিকভাবে যেন তারা পলিটিক্যাল ডমিনেন্সের বাদ দিয়ে তারা যেন একাডেমিক দিকে আরও বেশি ফোকাস হতে পারে, দেশে এবং বিদেশে যেন তারা আরও ভালো স্বাক্ষর রাখতে পারে, সেই জায়গাটা আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে। শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। বিভিন্ন পদে মোট 466টি মনোনয়ন ফর্ম তুলেছেন শিক্ষার্থীরা। রাকসুর 23 পদের জন্য 382টি এবং সিনেটের ছাত্র প্রতিনিধির জন্য 5টি পদের জন্য 84টি ফর্ম তোলা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে শঙ্কা ছিল তা কেটেছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারার সিদ্ধান্তে উচ্ছ্বসিত। তবে 6 বার তফসিল পুনর্বিন্যাস এবং 2 বার ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এদিকে মনোনয়ন ফর্ম বিতরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। শেষ দিনে ডোপ টেস্টের জন্য 200 জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে মোট 841 জন প্রার্থী নমুনা দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হবে মনোনয়ন ফর্ম দাখিলের প্রক্রিয়া। রাকসু হবে ছাত্রদের অধিকার আদায়ের একমাত্র মূল কেন্দ্র, যেটা ক্যাম্পাসে। তো আমাদের যে এই দাবিগুলো প্রশাসনের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারবো এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করবো রাকসু। শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং শিক্ষার্থী অনেকাংশ আমাকে চেনেন এবং এই সুবাদে আমি আশা করি এবং ওনারা আমাকে খুবই অনুপ্রেরণা যোগান, ভালোবাসেন। সেই পথ থেকে আমি প্রত্যাশা করি যে আমি জয় হব ইনশাল্লাহ।
ভারতপ্রীতি ও ফ্যাসিবাদীদের পক্ষ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে তিনি অনতিবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি বন্ধের দাবি জানান। বুধবার বিকেলে ৩ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জনসভায় তিনি একথা বলেন। রাশেদ খান আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রনায়ক নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা চলতি সরকারের অন্যতম ন্যাক্কারজনক কাজ। গেল সরকার আমলে আওয়ামী লীগের একান্ত সহযোগী হিসেবেই জাতীয় পার্টি সক্রিয় ছিল বলে দাবি করেন তিনি। রাশেদের ভাষ্য, দেশে জাতীয় পার্টির কোনো রাজনৈতিক অধিকার নেই। সমাবেশ চলাকালে চারপাশের যান চলাচল বন্ধ থাকে। আগামী শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশের ঘোষণা দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়। ভিপি নূর এবং এই গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্রা, যে স্পিরিট, এই স্পিরিটকে কেউ যদি দমানোর চেষ্টা করে তাহলে তার সিংহাসনও ভেঙে তছনছ হয়ে যাবে হাসিনার মতো। আমরা যদি আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিতাম, জিএম কাদের, স্বামী ভাইদার পাটোয়ারি, তার অস্তিত্ব রাখা যাবে না। জিএম কাদের, স্বামী ভাইদার পাটোয়ারি, সে কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে খুলনার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে নগরীর ফেরিঘাট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডাক বাংলো মোড়ের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসলেই হামলা করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের প্রধান গেট, সাইনবোর্ড ও ভেতরের আসবাবপত্র সবকিছুই ভেঙে ফেলা হয়। এ সময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, প্রশাসন এবং জাতীয় পার্টি এক হয়ে একটি দলের প্রধানের উপর হামলা চালিয়েছে। এছাড়াও সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তিনি। তারা ভাঙচুরের বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ সদস্যরা। এর আগে গত ৩০ আগস্ট একই দাবিতে খুলনার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ওয়াকারের পদত্যাগ এবং জাতীয় পার্টির নিষেধের দাবিতে আজকে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এই বিক্ষোভ মিছিলের থেকে আমরা একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে নুরুল হক নূরের উপর যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তাদের রাজনীতি বাংলার মাটিতে গণ অধিকার পরিষদের একটি সদস্য রক্তবিন্দু থাকাকালীন আমরা করতে দেব না, দেব না, দেব না। আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। ইতিমধ্যেই ১২০ দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী ৩০ বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাই মতো করে দেখতে চাই। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি। আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে, যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি। গত ১ বছর ধরে জুলাই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। এমনকি গণ অভ্যুত্থানের আন্দোলনকারীদের উগ্রপন্থী হিসেবেও প্রচার করা হচ্ছে। শনিবার মিরপুর সেনানিবাসে MISTতে আয়োজিত সেমিনারে তিনি বলেন, এ ধরনের ভ্রান্ত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে, যা খুব সহজেই ছড়িয়ে যাচ্ছে। সেমিনারে বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার মোকাবিলায় সুনির্দিষ্ট নীতি প্রণয়ন ও সচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
last 1 year or so, one of the disinformation is that the July protesters were militants. They were Islamists who took part in the killing and destruction. Police did not kill. The fascist regime did not kill. The regime is innocent. This is one of many falsehoods being propagated in the social media. In an interconnected world where social media or digital platforms are generating content, rapidly amplifying an information and targeting various audiences with algorithms. The reality is that social media do not just host information, they actively shape what you see, when you see it, and how you feel it. ৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া 102 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ওয়েস পেপারসের চেয়ারম্যান আবদুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সিলেটে পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। সাদা পাথর নিয়ে আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বিষয়ে আমাদের গোয়েন্দা ইউনিট থেকে এবং এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই এনফোর্সমেন্ট অভিযান শেষে দাখিলকৃত প্রতিবেদনে তারা প্রকাশ্য অনুসন্ধানের জন্য সুপারিশ করেছিলেন। রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংককে একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে আপত্তি নেই বলে জানিয়েছেন ইউনিয়ন ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের অনলাইনে উপস্থিতিতে আয়োজিত শুনানিতে অংশ নিয়ে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ একথা জানান। গত মঙ্গলবার অনলাইনে গভর্নরের অনুপস্থিতিতে শুনানিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অংশ নিতে একীভূত হতে সম্মতি জানায়। তারাও আগে সপ্তাহ জুড়ে নির্ধারিত শুনানিতে অংশ নিতে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আসলেও গভর্নরের অসুস্থতার কারণে শুনানি স্থগিত করা হয়। যদিও এ দুটি ব্যাংক একীভূত হতে নারাজ, বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংক শুনানিতে অংশ নেয়ার কথা রয়েছে। এ 5 ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 2,86,000 কোটি টাকারও বেশি। প্রাথমিক ব্যয় হিসেবে একীভূত করতে 5 ব্যাংকের ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। সমন্বিত 5 ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক। দ্বিমত না পোষণ করার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটাকে স্ট্যান্ড অ্যালোন আলাদাভাবে এককভাবে তো দাঁড় করার আর কোনো সুযোগ নেই। যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খোঁজও পাওয়া যায় না। এস আলমের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নেওয়া, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। প্রকৌশলীরা ভবিষ্যতে শুধু অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ থাকবেন না, তারা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং মোকাবেলা ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেন বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান ডক্টর তানভীর মঞ্জুর। বুধবার বিকেলে বুয়েটের কাউন্সিল ভবনে সংগঠনটির নতুন অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন 3 প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেমিনারে বুয়েট সহ IQAC পরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট নীতি নির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন। জানানো হয় BATর নতুন স্বীকৃতি নির্দেশিকা গেল 1 জুলাই থেকে কার্যকর হয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য 1 বছরের সুবিধাজনক সময় রাখা হয়েছে, যা আগামী বছর 1 জুলাই পর্যন্ত বহাল থাকবে। নতুন এই কাঠামোতে কেবল একাডেমিক উৎকর্ষ নয়, বরং পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, টেকসই উন্নয়ন এবং আজীবন শেখার উপাদানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বক্তারা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও সিন্ডিকেট সভাটি হয়নি। শিক্ষার্থীরা সহায়তা না করায় সিন্ডিকেট সভা করা যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবারের আলোচনার ব্যাপারে দুপক্ষের স্বাক্ষরিত লিখিত ডকুমেন্টস সিন্ডিকেটে এজেন্ডা হিসেবে পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়। বুধবার সকাল থেকে বারবার শিক্ষার্থীদের আলোচনায় বসতে বললেও তারা না আসায় ডকুমেন্টস তৈরি করা যায়নি, ফলে সিন্ডিকেট সভাটি করাও সম্ভব হয়নি। এতে সংকট সমাধানে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘন্টার আলোচনা হয়। এ সময় আন্দোলন সাময়িক স্থগিত করেন শিক্ষার্থীরা। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় চাচ্ছিলেন যে একটা লিখিত আকারে কিছু একটা থাকুক, যার উপর ভিত্তি করে সিন্ডিকেটের সভাটি হবে। কিন্তু যেহেতু তারা আমাদেরকে কোঅপারেট করছে না, কাজেই আমার মনে হয় না যে সিন্ডিকেট সভা আর হবে, বা গতকাল যে সিদ্ধান্ত হয়েছে সেটি আর বলবৎ থাকবে বলে আমার মনে হয় না। হার্টের জটিল রোগে আক্রান্ত 6 বছরের শিশু তানভীরের সফল অপারেশন সম্পন্ন হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সংগঠন এই অপারেশনে সহায়তা করেছে। বুধবার হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃৎপিণ্ডে একাধিক ছিদ্র থাকা শিশু তানভীরের চিকিৎসার আকুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে শিশুটি উন্নত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করে আমরা বিএনপি পরিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই ছোট্ট তানভীরুল, যার আজকে জটিল একটা অপারেশন হয়েছে বুকের, ডাক্তার ইতিমধ্যেই বলেছেন যে এত জটিল এবং জটিলতর যে এটা ডাক্তার সাহস পাচ্ছিল না আসলে অপারেশন করবে কিনা। তারপরে জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন, ডাক্তারের সাথে কথা বলে তারপর রিস্ক নিয়ে সাকসেসফুল অপারেশন হয়েছে। 2 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলবে নীলফামারীর উত্তরা ইপিজেড। এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে সংঘর্ষ ও নিহতের ঘটনায় 24টি কারখানা বন্ধ করে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় আন্দোলনকারীদের উত্থাপিত 23 দফা মেনে নেয় আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেয় এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির কর্মীরা। ফলে বৃহস্পতিবার থেকে সবগুলো কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে যে প্রতিষ্ঠান ঘিরে সৃষ্টি হয় আন্দোলন, সেটি শনিবার খুলবে বলে জানানো হয়েছে। 30 আগস্ট থেকে এভারগ্রিনের শ্রমিকরা 23 দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন। পরে তা ছড়িয়ে পড়ে অন্য কারখানার শ্রমিকদের মধ্যেও। গতকাল আন্দোলন নিয়ন্ত্রণে যৌথ বাহিনী পদক্ষেপ নিলে সংঘর্ষে 1 শ্রমিক নিহত ও অন্তত 15 জন আহত হন। এরপর থেকে ইপিজেডের সব কারখানা বন্ধ রাখা হয়। সিলেট থেকে অপহরণকারী সন্দেহে সন্ত্রাসী রিয়াজুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার আলীগাঁওয়ে 2 শিশুকে গাড়ি থেকে নামিয়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তি নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। এমনকি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, রিয়াজুল ইসলামের অবস্থানের খবর পেয়ে র্যাব তার সন্ধান করছিল। তার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বিষয়টি বুঝতে পেরে নিজের 2 সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেন। তারপর আলীরগাঁওয়ে একটি বাড়ির বারান্দায় শিশু দুটিকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় পুলিশ খবর পেয়ে রিয়াজুল ও তার 2 শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় রিয়াজুলের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ব্রেন্ট টি ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিনেটে পাঠিয়েছে হোয়াইট হাউস। ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট
ক্রিস্টেনসেন চলতি বছরের ২০ জানুয়ারি অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পান। এর আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডার পররাষ্ট্র মন্ত্রী বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা হিসেবে ক্রিস্টেনসেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন। ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে হিউস্টন ও নিউ ইয়র্ক সিটিতে ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ফ্লোরিডার সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। চীনের বিজয় দিবস উপলক্ষে বেইজিংয়ের তিয়েন আমেন স্কোয়ারে অনুষ্ঠিত হল সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ, যেখানে অংশ নেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ২৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রথমবার এক মঞ্চে উপস্থিত হন শি, পুতিন, কিম। প্যারেড শুরুর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে চীনকে এক অপ্রতিরোধ্য জাতি হিসেবে আখ্যা দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তার ভাষণ শেষেই শুরু হয় ৫০,০০০-এর বেশি সেনার অংশগ্রহণে চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। ৮০তম বিজয় দিবস উপলক্ষে ৮০,০০০ পায়রা ও বেলুন উড়ানো হয় বেইজিংয়ের আকাশে। এদিকে চীনের বিজয় দিবসে কিম জং উন ও পুতিনের অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।自立自强的伟大民族，为国家生存而战，为民族复兴而战，才能维护共同安全。ইউক্রেন যুদ্ধে সেনা সহায়তা দেওয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসাও করেন তিনি। চীনের বিজয় দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজে যোগদানের পর এক বৈঠকে পুতিন বলেন, কিম জং উনের উদ্যোগে উত্তর কোরিয়ার বিশেষ বাহিনী কুরস্ক অঞ্চল মুক্ত করার অভিযানে অংশ নিয়েছিল। উত্তর কোরিয়ার সেনারা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করেছে। পুতিন আরও বলেন, উত্তর কোরিয়ার সেনারা এবং তাদের পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, রাশিয়া তা কখনো ভুলবে না। রুশ জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 다시 한번 사의 말씀드립니다. 아까도 말씀드렸지만 내가 для того, чтобы помочь России. ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে নিহত হয়েছে অন্তত ১১ মাদক চোরাকারবারি। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক সমুদ্রে সন্ত্রাসীরা অবৈধ মাদক বহন করে যুক্তরাষ্ট্রের দিকে আসার সময় এ হামলা চালানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে চালানো হয়েছে। যদিও সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি, তবে দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই আন্তর্জাতিক অপরাধী চক্র পরিচালনার অভিযোগ করে আসছেন ট্রাম্প। হার দিয়ে এফসি অনূর্ধ্ব-23 এশিয়া কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সাইফ বাড়ি টিটুর শিষ্যরা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে প্রথমবার একই সঙ্গে মাঠে দেখা যায় দুই প্রবাসী ফুটবলার কিউবা মিচেল এবং জায়ান আহমেদ। তবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেননি কেউই। ১৫ মিনিটের মাথায় নিগত মিউকে গোল করলে ধাক্কা খায় বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে ভিয়েতনামের দুই প্রচেষ্টা ফিরে আসে
বার পোস্ট থেকে। মাঠে একাধিক পরিবর্তন এনেও সুবিধা করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা, বরং ৮৩ মিনিটে লে ভিক্টর গোল করলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আগামী ৬ তারিখ বাংলাদেশের পরের ম্যাচ ইয়েমেনের বিপক্ষে। নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট নির্ধারিত ছিল দুপুর ১:৩০টায়। তবে দলের ইমিগ্রেশনের পর বিমানবন্দর থেকে জানানো হয় ফ্লাইট বিলম্বিত হয়ে নির্ধারিত সময়ে সন্ধ্যা ৭টায়। ফলে ভোগান্তিতে পড়ে বাংলাদেশ দল। ৫ ঘন্টা অপেক্ষার পর নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছে জাতীয় ফুটবল দল। এই বিড়ম্বনার ফলে বাংলাদেশ দলের নেপালে গিয়ে অনুশীলনের আর সুযোগ নেই। আগামী ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একই মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ৯ সেপ্টেম্বর। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/echontv।